স্যার ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। হ্যাঁ, তো তো এইভাবে সেবি এই যে কোম্পানিগুলোকে রেগুলেট করে এবং আহ, আহ, এর ফলে কি হয়, আহ, যে বিভিন্ন কোম্পানি অনেক সময় ডেটা মধ্যে কিছু গন্ডগোল থাকলে বা তার ম্যানেজমেন্টকে কিভাবে কি করা উচিত সেই জিনিসগুলো সেবি রেগুলেট করে এবং কারুর যদি কোনো কমপ্লেন থাকে সেটাও সেবিতে গিয়ে রেজিস্টার করা যায়। তো আহ, যেহেতু রেগুলেশন আছে সেহেতু অনেক কিছু আছে এবং হচ্ছে যে আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমরা অনেক সময় যে কোনো হয়তো আজকালকার দিনে অনেকেই ট্রেডিং করেন ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন জিনিসের উপর। বাট এর মধ্যে পার্থক্যটা কি, শেয়ার মার্কেটে এর এই যে কোম্পানিগুলো এর একটা ইন্ট্রিনজিক ভ্যালু আছে, মানে এর একটা ভিতরে কিছু তার কোম্পানিটার একটা মূল্য আছে ট্রু সেন্সে। যেমন আমাদের দেশে যে আমাদের যে টাকা, আমাদের যে রুপি, সেইটার একটা ইন্ট্রিনজিক ভ্যালু, তার এগেনস্টে গোল্ড রাখা থাকে বা কিছু রিজার্ভ, ফরেন রিজার্ভ রাখা থাকে। আরবিআই সেটাকে রেগুলেট করে, সেইরকম ভাবেই সেবি রেগুলেট করে। তার যে আমরা দেখি যদি আহ, তার বুক ভ্যালু, একটা কোম্পানির বুক ভ্যালু কত, তো সেইটা হচ্ছে তার ইন্ট্রিনজিক ভ্যালু অ্যাকচুয়ালি। তো বাট ওই যে আমাদের যে আজকালকার দিনে যে আরো যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে কেউ কেউ বলে ট্রেজার নিফটি, কেউ কেউ বলে এনএফটি, ট্রেজার এনএফটি বলে কেউ, হয়তো আহ, কিছু বিটকয়েন বা কিছু। বাট এইগুলোর মধ্যে কোনো ইন্ট্রিনজিক ভ্যালু নাই, যে কোনো দিন হয়তো বন্ধ হয়ে গেলে কাকে কমপ্লেন জানাবো কেউ নেই, মানে কোনো তার ইভেন তার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো তার ভ্যালু নেই। তো ওইটা অনেক বেশি রিস্কি দেন স্টক মার্কেট। তো তো তার মানে সেই হিসেবে স্টক। হ্যাঁ, আমি যেমন ধরো আমি যদি এমনি ভাবি যে এই যে বাজার পরিচালন সমিতি যেমন থাকে, বিভিন্ন বাজারে আমরা যখন যাই সেখানে বাজার পরিচালন সমিতি থাকে, ইন্ডিপেন্ডেন্ট সার্টেন একটা কোঅপারেটিভ বডি যারা হয়তো কোনো কমপ্লেন আসলো সেগুলোকে দেখে। তো এবং তারা হয়তো কিছু সিম্পল কোঅপারেটিভ রুলস রেগুলেশন করে কোনো একটা বাজার মান্ডি টাইপ যেগুলোকে সেগুলোকে পরিচালনা করে আর কি। তো সিমিলারলি হচ্ছে এইখানে হচ্ছে সেবি হচ্ছে আম্পায়ার, এবং সেই সব ইয়েস। রুলস রেগুলেশন যেগুলো সেট করে দেওয়া হয়েছে তার মধ্যে থেকেই এই ট্রেডিং ব্যাপারটা যারা ইন্টারেস্টেড তাদেরকে সেটা মেনে করতে হবে। ইয়েস। এবং সেই জন্য হয়তো মানে বিলো দ্য বেল্ট মানে মারটা খাবো না, বা ওভারে একটা করে বাউন্সার আসবে, এই যে ব্যাপারগুলো এইগুলো সব হয়তো ওই রুলস অ্যান্ড রেগুলেশনের একটা ইয়েস। পার্ট হবে আর কি, জাস্ট টু মেক ইট মোর সেফ, মানে একটু সেফ হলো আর কি হ্যাঁ। ব্যাপারটা। ইয়েস, ইয়েস। রেগুলেটেড, বেসিক্যালি এটা রেগুলেটেড। হুম, তো এবার আমাকে একটা জিনিস বলো, আমি যদি কেউ নতুন একজন কেউ আসছে, সে মানে সে হাউ টু স্টার্ট দিস ট্রেডিং, তাকে কি কি করতে হবে? ফার্স্ট অফ অল তো এখানে বোঝার জিনিস হচ্ছে যে ট্রেডিং মানে একদম সিম্পলি গ্যাম্বলিং নয় আর কি। ব্যাপারটা একটা, এর পিছনে একটা সায়েন্স আছে। তো সেই সায়েন্সটাকে জানতে হবে। মানে আমি একটা এক্সাম্পল যদি দিই, একটা আমরা কয়েনকে যদি টস করি, তাহলে হেড বা টেল পড়ার প্রবাবিলিটি হচ্ছে 50%, 50-50% চান্স। তো মার্কেট নিচে যাবে না উপরে যাবে, এইটাকে যদি দুটো ভাগে ভাগ করে নিই, তাহলে তারও প্রবাবিলিটি 50-50% হয়, যদি সেখানে কোনো ফোর্স কাজ না করে। এবার মার্কেট তো উপরেই যাবে ধীরে ধীরে, ইনভেস্টমেন্ট বাড়ছে। তো প্রথমত তো মার্কেট উপরে যাবে, সো তো প্রবাবিলিটি অফ উইনিং ইজ অলওয়েজ হায়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এরপরে এরপরে যদি আমি কোনো স্ট্র্যাটেজি লাগাতে পারি, এটা হচ্ছে সিম্পল ওয়েতে। এরপরে হুম, আমি যদি কোনো স্ট্র্যাটেজি লাগাতে পারি, অর্থাৎ আমার যদি কোনো কিছু এর মধ্যে কিছু আমি স্ট্র্যাটেজি বানাতে পারি, তো সেইটা হলে তাহলে আমার উইনের চান্স আরো বেড়ে যাবে। হুম, তো এবার হচ্ছে যে এই যে বিষয়গুলো, এইটা জানতে গেলে জানতে হবে, প্রথম হচ্ছে যে আহ, একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে ট্রেডিং। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি, মানুষ যখন একটা দীর্ঘ সময়ের জন্য, মেবি 5 বছর, 6 বছর, 10 বছরের জন্য যদি কেউ কিছু একটা কোথাও ইনভেস্ট করছে, কোনো ইকুইটিতে ইনভেস্ট করছে, তো সেইটাকে আমরা ইনভেস্টমেন্ট বলবো। বাট কেউ হয়তো 15 মিনিটের জন্য একটা ট্রেড করছে, কিনছে আবার বিক্রি করে দিচ্ছে, বা হয়তো একদিনের জন্য কিনছে আবার বিক্রি করে দিচ্ছে, বা
হয়তো 1 মাসের জন্য, 2 মাসের জন্য, বা হয়তো মেবি 1 সপ্তাহের জন্য, তো সেইটাকে আমরা ট্রেডিং বলে থাকি। তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আমরা ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, অর্থাৎ লং টার্মের জন্য যখন আমরা কিছু শেয়ার ক্রয় বা বিক্রয় করি, তখন আমাদের কোম্পানির ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখা খুব প্রয়োজন। আহ, আর যখন আমরা ট্রেডিং করি, তখন ফান্ডামেন্টালের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তার টেকনিক্যাল বিষয়গুলো। তো এই বিষয়গুলোকে শিখতে হবে, এটাকে আদারওয়াইজ। যদি একটুখানি ইলাবোরেট করো আর একটু। হ্যাঁ, এবার হচ্ছে যে যেমন প্রথমে আমি ইনভেস্টমেন্টের কথায় আসি। ইনভেস্টমেন্ট করতে গেলে আমরা প্রথমত তো হচ্ছে যে আমরা যেটা চেক করি সেটা হচ্ছে এর যে কোম্পানির যে ফান্ডামেন্টাল গুলো আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যেও দু রকমের অ্যানালিসিস হয়। একটা হচ্ছে যেটাকে আমরা কোয়ালিটেটিভ অ্যানালিসিস বলি, আর একটাকে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস বলি। তো কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মধ্যে যেমন হচ্ছে ম্যানেজমেন্ট কেমন। ফর এক্সাম্পল টাটা গ্রুপ, আমরা সবাই জানি টাটা গ্রুপ খুব ভালো কোম্পানি, ঠিক আছে? তো ম্যানেজমেন্ট খারাপ নয়, অ্যাটলিস্ট প্রফিট লস সেকেন্ডারি ব্যাপার, বাট ম্যানেজমেন্ট ভালো। অথচ আবার হয়তো এরকম অনেক কোম্পানি আছে যাতে আমরা জানি না হয়তো ম্যানেজমেন্ট কেমন, বা হয়তো তাদের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নেই, হয়তো কোনো খারাপ রেকর্ড আছে আগে। তো এই বিষয়গুলো হচ্ছে কোয়ালিটেটিভ বিষয়, যেখানে কোম্পানির আমরা ম্যানেজমেন্টকে দেখি, বা পলিটিক্যাল তাদের কোনো অ্যাফিলিয়েশন আছে কিনা সেইগুলোকে দেখি। যদিও আজকাল বেশিরভাগ জায়গাতেই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে, তা সত্ত্বেও এই বিষয়গুলো আসে, মানে কতটা পলিটিক্যালি তারা এক্সপোজড কোনো একটা কোম্পানি। বা কারণ হচ্ছে যদি আজকে একটা কোনো কোম্পানি পলিটিক্যালি খুব এক্সপোজড হয়, কালকে কোনো একটা সরকার চেঞ্জ হলে তার রেজাল্টের উপর তার এফেক্ট আসতে পারে। তো এই বিষয়গুলো আমরা লং টার্মের জন্য দেখে থাকি। আবার কোয়ান্টিটেটিভ দিকে আমরা যদি দেখি, তাহলে কোয়ান্টিটেটিভ এর মধ্যে আমরা যেমন ওই কোম্পানিটার প্রাইস টু বুক ভ্যালু কত, অর্থাৎ ওর অ্যাকচুয়াল ইন্ট্রিনসিক ভ্যালু কত, পার শেয়ারে তার কত অ্যাকচুয়াল প্রাইস হওয়া উচিত। হয়তো তার অ্যাকচুয়াল প্রাইসের থেকে আমরা 5 গুণ বেশি দামে কিনছি, তো আমি কতটা বেশি দামে সেই শেয়ারটা কিনতে রাজি আছি। আহ, তো এই বিষয়গুলো দেখা, বা হয়তো ওই কোম্পানিটার প্রফিটেবিলিটি কিরকম আছে, হ্যাঁ, বা হয়তো তার ডেট ইকুইটি রেশিও কি আছে, কত টাকা তার লোন আছে, লং টার্ম শর্ট টার্ম অ্যাসেট কি আছে, লং টার্ম শর্ট টার্ম তার ক্যাপিটাল লাইবিলিটি কি আছে, তার লিকুইডিটির অবস্থা কি রকম, ক্যাশ ফ্লো কি রকম আছে। তো এই বিষয়গুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ বিষয়, যেগুলোকে আমরা কোয়ান্টিফাই করতে পারি, আমরা নাম্বার দিয়ে যেটাকে ইয়ে করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। তো এই দুটো জিনিসই দেখতে হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে বিশেষত আমরা কোম্পানির হেলথ চেক করে থাকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এটার মধ্যে এই তোমার কোয়ান্টিটেটিভ বলো বা কোয়ালিটেটিভ, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটার মধ্যে মার্কেট সেন্টিমেন্ট বস্তুটা কি? এই যে বলে মার্কেট আজকের সেন্টিমেন্ট ইজ মানে সামথিং, মানে পজিটিভ অর নেগেটিভ, তো এইটা কি করে অ্যাকচুয়ালি ডিফাইন হয়? অ্যাকচুয়ালি লং টার্মে আমরা যখন ইনভেস্ট করি, তখন মার্কেট সেন্টিমেন্টকে সেইভাবে দেখা হয় না। তার কারণ হচ্ছে যে মার্কেট সেন্টিমেন্ট খুব লং টার্মের জন্য স্থায়ী নয়, মার্কেট সেন্টিমেন্ট শর্ট টার্মের জন্য স্থায়ী। সেইটা অনেক বেশি ট্রেডিং এর ক্ষেত্রে অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তো মার্কেট সেন্টিমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডিং এর জন্য আরো বেশি দেখা দরকার প্রয়োজন। বাট আমরা যখন ইনভেস্টমেন্ট করি তখন সেটা অত বেশি ম্যাটার করে না। ফর এক্সাম্পল, আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট অনেকটা পড়ে গেছে, তো কেউ যদি লং টার্মে 5 বছর 10 বছরের জন্য পরের জন্য ইনভেস্ট করছে, তো তার সেন্টিমেন্ট বুঝে অতটা, হয়তো এর থেকে আর একটু 10% পড়ে যাবে, কিন্তু আলটিমেটলি তো সেই উপরেই যাবে। হুম, হুম, তো হুম। এক্স্যাক্টলি লোয়েস্ট কোন পজিশন কেউ ধরতে পারবে না, তো সেইটাকে খুঁজেও লাভ নেই। তো যার জন্য ব্যাপার হচ্ছে যে যখন আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করি, তো তখন এই বিষয়গুলো আমরা খুব একটা বেশি দেখি না। তো এই যে ট্রেডিং এর মধ্যে সেন্টিমেন্টটা ইটস ম্যাক্সিমাম যেটা কাজ করে আর কি। ইয়েস, 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 তো কারেক্ট। সেটা আমরা কি করে, হাউ ডু উই অ্যানালাইজ দ্যাট?
হ্যাঁ, মার্কেট সেন্টিমেন্ট অনেকভাবে বোঝা যেতে পারে। এক তো হচ্ছে মানে আমি জাস্ট ট্রেডিং এর দিকে আসার আগে যেহেতু তুমি সেন্টিমেন্ট কথাটা ওঠালে, অ্যাকচুয়ালি কি না, আমরা মার্কেট সেন্টিমেন্টটা বোঝার জন্য অনেকগুলো উপায় আছে। যেমন হচ্ছে ফরেন মার্কেটে কি হচ্ছে। ফর এক্সাম্পল, আজকে ইউএস এর মার্কেট আজ রাতে কি মানে তার কি রেজাল্ট আছে, ন্যাসড্যাক কি হচ্ছে, বা হয়তো ইউকে তে কি হচ্ছে, বা হয়তো আহ, রাশিয়াতে কি হচ্ছে, বা অন্য অন্য মার্কেটে চায়নাতে কি হচ্ছে, জাপানে কি হচ্ছে, নেকাইতে কি আসছে। তো আমরা এই ডেটাগুলো সবাই পেয়ে যাই। তো এই ডেটাগুলোকে দেখে একটা মার্কেট সেন্টিমেন্ট বোঝা যায় যে ওয়ার্ল্ড লেভেলে মার্কেট সেন্টিমেন্টটা কিরকম আছে, পজিটিভ বা নেগেটিভ। তো এক তো হচ্ছে এইটা গেল। সেকেন্ড হচ্ছে আগে যেটা আমরা এসজিএক্স নিফটি বলতাম বা গিফট নিফটি এখন বলে থাকি। তো এখন গিফট নিফটি নিফটি আমরা আগে মার্কেট খোলার আগেই তার ডেটা পেয়ে যাই গিফট নিফটি। তো গিফট নিফটির ডেটা থেকেও আমরা মোটামুটি একটা মার্কেট সেন্টিমেন্টের আভাস পেয়ে যাই যে কোন দিকে যাচ্ছে। এছাড়া মার্কেট সেন্টিমেন্ট তৈরি হয় আমাদের মতো মানুষদের থেকেই। যেমন পলিটিক্যালি কিছু একটা চেঞ্জ এলো, তো সেইটার পরে কি ইম্প্যাক্ট আসতে পারে, বা হয়তো কোনো দুটো কান্ট্রির মধ্যে যুদ্ধ লাগলো, তার কি ইম্প্যাক্ট আসতে পারে, তেলের দাম বাড়তে পারে না কমতে পারে। এই সব বিষয়গুলো নিয়ে সেন্টিমেন্ট তৈরি হয়। তো এই সেন্টিমেন্টের এফেক্ট থাকে, টেম্পোরারি এফেক্ট থাকে, শর্ট টার্মে তার এফেক্ট থাকে। তো সেইটা যার জন্য ট্রেডিং এর ক্ষেত্রে এইভাবে দেখা হয় যে আচ্ছা, তুমি এবার তাহলে মানে তুমি যেটা বলছিলে ট্রেডিং যে ব্যাপারটা, যেটা মানে মাঝখানে আমি তো অনেক কিছু ঢুকিয়ে ফেললাম আর কি। তো ট্রেডিংটাই তুমি আরেকটু কন্টিনিউ করো আজকে এই 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 সেমিনারে আর কি। হ্যাঁ, এবার এই যে ট্রেডিং যে বিষয়টা, এই ট্রেডিং বিষয়টার মধ্যে সব থেকে মূল যেটা দেখা ট্রেডিং করতে গেলে হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস খুব দরকার। মানে ট্রেডিংটা অ্যাকচুয়ালি ওই আহ, খুব বেশি ফান্ডামেন্টাল অ্যানালিসিস দিয়ে হয় না। মানে হয়তো একটা কোম্পানি খুব ভালো, হয়তো টাটা আমরা জানি সবাই যে খুব ভালো কোম্পানি, বা হয়তো এরকম আরো অনেক কোম্পানি আছে। এবার কিন্তু শুধু সেইটা দিয়ে ট্রেডিং করা যায় না। ট্রেডিং করতে গেলে আহ, প্রথমত বুঝতে হবে যে আমার আমার কি টাইপের আমি ট্রেডার। আমি ডে ট্রেডার নাকি সুইং ট্রেডার, নাকি আমি মানে কোনো ওইটা মার্কেটের ট্রেন্ড ফলোইং ট্রেডার, নাকি আমি মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করতে ভালোবাসি। আমার বিষয়টা আগে বুঝতে হবে যে আমার সেন্টিমেন্টটা কিরকম। আহ, এবার হচ্ছে এইখানে আহ, অনেক টুলস পাওয়া যায়, অনেক রকমের টুলস আছে আমার ট্রেডিং করার জন্য। তো সেই টুলস গুলো দিয়ে ওই স্টকের মুভমেন্ট গুলোকে ক্যাপচার করা যায়। বেসিক্যালি স্টকের যে মুভমেন্ট হয়, কোনো একটা শেয়ারের যে মুভমেন্ট হয়, সেইটা মূলত আহ, বড় যারা প্লেয়ার, যেমন এফআইআই বা ডিআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এবং আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এরা মূলত এই বিষয়গুলোকে আহ, ওঠায় বা নামায়। কারণ তারা অনেক বেশি পাওয়ারফুল। বেসিক্যালি কেনা আর বিক্রির মধ্যে যারা করছে আর কি, যারা কিনছে এবং যারা বিক্রি করছে, তারাই প্রাইসটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার কার কাছে পয়সা বেশি আছে, সে সেইটাকে কে বেশি শক্তিশালী, ব্যাপার হচ্ছে সেই জায়গাটায়। তো যে বেশি শক্তিশালী সেই জিতবে। তো আহ, এখানেও সেইভাবেই হয় আর কি। তো আচ্ছা। আহ, আহ, এর জন্য এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে আহ, প্রথমত টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে এই আহ, একটা যেমন মুভিং অ্যাভারেজ একটা জিনিস হয়, যে একটা শেয়ারের প্রাইস কিভাবে মুভমেন্ট করছে। তো সেই মুভিং অ্যাভারেজটাকে আমরা বিভিন্ন দিনে বার করতে পারি। যেমন 5 দিনের মুভিং অ্যাভারেজ কি আসছে সেটা দিয়ে একটা আমরা লাইন টানতে পারি। একটা এরপর হয়তো একটা 5 ডে মুভিং অ্যাভারেজ, একটা হয়তো 10 ডে মুভিং অ্যাভারেজ, একটা হয়তো 20 ডেজ, 21 ডেজ, কিছু এরকম মুভিং অ্যাভারেজ, কেউ 200 ডেজ, কেউ 100 ডেজ মুভিং অ্যাভারেজ। এবার ছোট মুভিং অ্যাভারেজ যদি বড় মুভিং অ্যাভারেজকে, মনে করো একটা 5 ডে মুভিং অ্যাভারেজ যদি 10 ডে মুভিং অ্যাভারেজকে নিচের থেকে ক্রস করে, তার মানে হচ্ছে যে এখন মার্কেটে তাড়াতাড়ি উপরে যাচ্ছে। উপরে গেলে তবেই মুভিং অ্যাভারেজ বাড়বে। তাহলে যখন ছোট শর্ট টার্মের মুভিং অ্যাভারেজ লং টার্মের মুভিং অ্যাভারেজকে নিচের থেকে ক্রস করবে, তো সেইটা একটা বাই সিগন্যাল হতে পারে আমার জন্য।
তো এইটা একটা আমি স্ট্র্যাটেজি তৈরি করলাম যে যদি 5 দিনের মুভিং অ্যাভারেজ 10 দিনের মুভিং অ্যাভারেজ কে নিচের থেকে ক্রস করে তাহলে আমি বাই করব এত কোয়ান্টিটিতে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি এর মধ্যে আমাকে বুঝতে হবে এর মধ্যে যে আমি এই শেয়ারটা এবার কিনছি, কিন্তু কত কোয়ান্টিটিতে কিনবো। এবার কোয়ান্টিটি কিভাবে নির্ধারণ করব, তার জন্য আমার রিস্ক অ্যাপিটাইট দেখতে হবে যে আমি একদিনে বা একটা ট্রেডে কতটা লস করতে পারি। মানে ভাবতে হবে আমাকে লসের দিক থেকে, যে আমি কতটা লস আমি হজম করতে পারি, আমি কতটা লস বেয়ার করার ক্যাপাসিটি আছে। তো আমার ক্যাপিটাল যদি সে 10,000 হয়, তো আমি একদিনে 10,000 টাকার 1,000 টাকার বেশি লস করতে চাইবো না। মেবি 10%, খুব ম্যাক্সিমাম, বা হয়তো কেউ 5%। লস অ্যাপিটাইটের উপর ডিপেন্ড করবে। তো আমাকে লস অ্যাপিটাইটটা ভাবতে হবে, এবং আমাকে ভাবতে হবে যে আমি কতটা লস একদিনে নিতে পারি, আমার ক্ষমতা কতটুকু, এবং সেই অনুযায়ী আমাকে কোয়ান্টিটিটা নির্ধারণ করতে হবে। যে আমি যদি 1,000 টাকা লস একদিনে নিতে পারি, তাহলে আমার স্টপ লসটা আমি কোথায় লাগাবো, অর্থাৎ এর নিচে চলে গেলে আমি বিক্রি করে দেবো, আর উপরে আমি এতটা অবধি যাব, এখানে উপরে গেলে বিক্রি করব। তো বেসিক্যালি আমরা যেটাকে রিস্ক রিওয়ার্ড রেশিও বলি। তো এইটার বেসিসে একটা ডিসিশন নেওয়া হয় যে আমার এখানে রিস্ক আছে হয়তো 5 পয়েন্টের, আর রিওয়ার্ড আছে হয়তো 10 পয়েন্টের বা 15 পয়েন্টের। তো হ্যাঁ, আই উইল গো ফর দ্যাট। তো সেইটা দেখে, আমার রিস্ক অ্যাপিটাইটটা দেখে আমি ফাইনালি ডিসাইড করব। বাট এখানে মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে ওভার লিভারেজড হয়ে যায়। অর্থাৎ এখন বিভিন্ন জায়গাতেই সব আহ, আহ, কারুর কাছেই ডিম্যাট অ্যাকাউন্ট থাকুক না কেন বা ট্রেডিং অ্যাকাউন্ট থাকুক না কেন, সবাই ওইখানে কেউ 5 টাইমস, কেউ 10 টাইমস, কেউ 20 টাইম লিভারেজ করতে দেয়। সমস্যা হচ্ছে ওই জায়গাটাতে আমরা যদি সেই লিভারেজটাকে আমরা সেই মানে বেসিক্যালি ওটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, ওটা ধারের মতোই ব্যাপারটা আর কি। তার জন্য কিছু ইন্টারেস্ট লাগে, মানে কিছু আমরা যেটা বলি, আমরা যেটা পড়েছিলাম আর কি, যেটাকে বলে ডাবল এজ সোর্ড। মানে এটা ইউজও হতে পারে, আবার নিজের হাতও কাটতে পারে আর কি। না, ওটা ব্যবহার করাটাই প্রাইমারিলি, যত কম ব্যবহার করা যায় বা না ব্যবহার করা যায় ততই ভালো। কারণ হচ্ছে যে আহ, আমি ওটা ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছি। ব্যাপার হচ্ছে এটাই, আমি ক্যাপাসিটির বাইরে চলে গেলে তখন লসটা যখন ওই ওই 2x 3x বা 10x হবে, তখন আর আমি নিতে পারবো না। হ্যাঁ, তো মানে তখন একদিনই। তোমার মেজর ডিফারেন্স আমি যেটা বুঝতে পারছি, যেটা মানে কোরোলারি আমরা করতে পারি, সেটা হচ্ছে সাপোজ কোম্পানির কাছে যারা ধরো ম্যানেজমেন্ট চালাচ্ছে, কোনো একটা কোম্পানির অপারেশনস করছে, চালাচ্ছে, তাদের কাছে লিভারেজ করাটা, ডেট লিভারেজ করা, বিকজ ইকুইটিতে তো বেশি হাত দিতে পারবে না, তোমার মানে ওয়ার্কিং ক্যাপিটাল থেকেই সব কিছু করতে হবে। তো সেইখানে যে লিভারেজ করাটা মিনস, আমি ধরো লোন নিলাম, আমাকে একটা স্মল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পে আউট করে, এবং আমি সেটাকে আমার ক্যাপিটাল থেকে ইনভেস্ট করার পরে কি হচ্ছে, ইকুইটি আমার কমে যাচ্ছে, বাট আমি হয়তো আই এম আর্নিং মাচ মোর, আমার হয়তো রেভিনিউ বাড়ছে, তার সাথে আমার প্রফিটও বাড়ছে, তো সেইখানে আমি লিভারেজ করছি। আর Yes. এইখানে হচ্ছে অন্য ব্যাপার, এখানে হচ্ছে যে এই যে আমি টাকাটা দিচ্ছি, মানে যেটা আমি কোম্পানির পরিচালনায় আমি যেটা ডেট আনছিলাম, সেটা আমি এখানে ভাবছি যেটা হচ্ছে আমার টাকা, ইট ইজ আই এম গিভিং আ লোন টু মাই পোর্টফোলিও, এবং সেই কতটা Yes. লোন আমি দিতে পারবো, এবং কতটা লোন সেখান থেকে আমার কতটা রিটার্ন আসবে, দ্যাট ইজ দ্য রিস্ক অ্যাপাটাইট দ্যাট আই নিড টু, আমাকে ঠিক করতে হবে আর কি, এটা কেউ শিখিয়ে Yes. দিতে পারবে না। Correct. Correct. আচ্ছা, তো এইটা হচ্ছে একটা মুদ্রা করোলারি মতন আর কি, যেটা আমরা ট্রেডিং এ আমাদের মাথায় রাখতে হবে আর কি। Yes. আরো কিছু বলো, আরেকটু কিছু বলো। তো এই এই আর কি, মানে এই ব্যাপারটা যদি আমরা মানে ভুল করি আর কি, মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মানুষ বেশি লিভারেজ নিয়ে ফেললে লস হয়ে যায়। এবং হচ্ছে আরো যেটা মানে রিস্কি ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা হয়তো টিভি দেখছি, ফর এক্সাম্পল, মানে অনেকে টিভি দেখে দেখে আর টিভিতে বলেছে এইটা, এই চ্যানেলে বললো এইটা কিনতে, কোনো একজন এক্সপার্ট। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে আমি যেই ওটা কিনে ফেললাম, সেই ওই শেয়ারটা 5 মিনিট একটু বাড়লো, তারপরে সব পড়তে শুরু করলো। 90% ক্ষেত্রে এরকমই হবে। মানে ইভেন আমার কখনো কখনো মনে হয় যে তার উল্টোটা করা বোধহয় ভালো। আহ, না, আমরা এবং শুনেছিলাম এরকম, সেই এরকম হাতে এরকম করে হাত দেখাতো, যে এইখানে তুমি খবর পেলাম যে কিনতে হবে, এবার আমি ডিসাইড করছি, এখানে যে আসলাম, ওকে আমি ডিসাইড করলাম আমি কিনবো, এবার আমরা যখন পিকে গেছি তখন আমি কিনে ফেললাম,
এই যে পিকে Yes. কিনলাম, এবার আমার প্রাইস পড়তে শুরু করলো আর কি, তুমি যে এক্সাম্পলটা হ্যাঁ, দিচ্ছ আর কি। তো অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টরদের এটা একটা প্রবলেম। হ্যাঁ, এবং রিটেল ইনভেস্টরদের জন্য এইটাই হচ্ছে সব থেকে মানে ইম্পর্টেন্ট বিষয়, যে তাদেরকে নিজেদের ইনফর্ম ডিসিশন নিতে হবে। অন্যের উপর ডিপেন্ড করে কেউ আমাকে কেউ বন্ধু বলেছে ওইটা কিনতে, আমাকে ও বলল যে এই শেয়ারটা বেড়ে যাবে, ঠিক আছে, আমি ওইখানে নিউজে শুনলাম যে এইটা হচ্ছে, তো ওইগুলোর বেসিসে আমরা যদি কিছু শেয়ার ট্রেডিং করি তো সেইখানে লসের সম্ভাবনা প্রচন্ড ভাবে থাকে। আমরা যদি টিভি দেখে ট্রেডিং করি তার থেকে লসের সম্ভাবনা প্রচন্ড ভাবে থাকে। তো ইনফর্ম ডিসিশন নিজেকে বুঝে নিতে হবে, মানে এটা আইদার আমি যদি করি তাহলে আমাকে নিজে শিখে করতে হবে, অথবা কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের থেকে পরামর্শ নিয়ে করা উচিত। তবে ট্রেডিং ফাইন্যান্সিয়াল এক্সপার্টেরও পরামর্শ নিয়ে করাটাও ডিফিকাল্ট, কারণ ট্রেডিং ওই যারা খুব শর্ট টাইমের জন্য ট্রেডিং করে তাদের ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে ট্রেডিং অন্যের পরামর্শে হয় না, তো ওটা শিখেই করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই আর। মানে উইন্ডো অপারেশন উইন্ডোটা খুব কম আর কি সেখানে। Yes, আহ, শেখার থেকে বড় কথা ইমপ্লিমেন্ট করতে হবে, তো সেখানে এসব। হ্যাঁ, ইট ইজ হ্যাঁ, বেটার প্রথমে দেখা যে কি করে এটা হচ্ছে অ্যান্ড হাউ ইট ইজ হ্যাপনিং, তারপরে একটা। আচ্ছা, আমাকে একটা জিনিস বল, যে ট্রেডিং এর ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট যেটা হয় সেটা হচ্ছে যে এই জিও পলিটিক্স ব্যাপারটা তো হ্যাজ আ ম্যাসিভ ইম্প্যাক্ট, মানে এটাও আমাদের একটু ইয়েস, মাথায় রাখতে হবে আর কি। ইয়েস। হ্যাঁ, এগুলোর ইম্প্যাক্ট থাকে, এবং হচ্ছে যে পলিটিক্যাল মুভমেন্টেরও অনেক, পলিটিক্যাল যে ডিসিশন হয় সেগুলোরও অনেক বড় মুভমেন্ট হয়, যার জন্য আমরা দেখি বাজেটের দিনে খুব বড় মুভমেন্ট অনেক সময় হয়, কিছু কিছু শেয়ারে হিউজ মুভমেন্ট হয়, এবং অনেক ক্ষেত্রে তার আগের থেকেও হয়ে যায়। তো তবে বেশিরভাগ ক্ষেত্রেই নিউজ আসার আগে তার ইম্প্যাক্ট শেয়ার মার্কেটে পড়ে যায়। হ্যাঁ, এবং হ্যাঁ, তো অলরেডি বড় যারা ট্রেডার তারা অলরেডি সবকিছু, দে আর মাচ মোর ইনফর্ম। তো হয়তো তো দে মেড তাদের, দ্য ডিসিশনস এন্ড দ্যাট ইজ হোয়াট ক্যাবিনেট ইয়েস, রিলিজ দ্য ইয়েস, নেক্সট ডে মেবি। ইয়েস, 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 সেটা অবশ্যই কিছু ক্ষেত্রে সেটা নিশ্চয়ই তারাও হয়তো পার্ট থাকে। হুম। এবং জিও পলিটিক্সে যেমন হচ্ছে এখন আজকের দিনে, যে এই যে গত 2-3 বছর ধরে যুদ্ধ চলছে, তো এর যে ওভারঅল ইম্প্যাক্ট, এইটা মার্কেটে আসার ছিলই। আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এত ইম্প্যাক্ট, এবং এই যে আজকে ট্রেড ওয়ার, টেরিফ ওয়ার, এই যে এই জিনিসগুলো যে হচ্ছে, তার এতদিন ধরে যে ওয়ার চলছে তার ধীরে ধীরে কিছু ইমপ্লিকেশন আসতে আরো শুরু হয়েছে, এবং এটা মানে অনেক আগের থেকেই জানা ছিল যে এটা আসতে চলেছে মার্কেটে। তো যার জন্য আমরা যদি দেখি যে ফরেন ইনভেস্টররা অনেকেই পয়সা আগের থেকে বার করে নিয়েছে, এবং রাইট। কন্টিনিউয়াসলি তারা পয়সা বার করছে। তো যারা বড় প্লেয়ার তারা পয়সা বার করছে, অর্থাৎ তারা, তাদের কাছে ইনফরমেশন খুব ভালো করে আছে। মানে ইনফরমেশন ইজ দ্য কি, মানে এখানে ইনফরমেশন আর টু বি Yes, ইনফর্ম থাকাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। মানে তার জন্য আর কি পড়াশোনা করতে হবে, ইউ নিড টু বি ভেরি ইয়েস, ইয়েস, ওয়েল ইয়েস, এডুকেটেড ইয়েস। অ্যান্ড ওয়েল ইনফর্মড, মানে কান হ্যাঁ, চোখ আমি একটা, খোলা রাখতে হবে আর yes, কি। একটা ছোট্ট ছোট্ট খুব সুন্দর এক্সাম্পল দিতে পারি। যেমন আজ থেকে প্রায় 3-4 বছর আগে আমার কাছে হঠাৎ করে মনে হয়েছিল যে ইথানলের একটা ফিউচারে ডিমান্ড আসতে পারে। তখন কথা চলছে যে ইথানল নিয়ে বায়োডিজেল যেটা কিছু, আর কি। হ্যাঁ, তো সেটা নিয়ে কিছু ইথানল মানে পেট্রোলের সাথে মিক্স আপ হবে, এবং এইটা নিয়ে চলছে আর কি কথাবার্তা। তো তখন আমার একজন বন্ধুকে আমি পরামর্শ দিয়েছিলেন যে তুমি এইটা দেখতে পারো, এটা আমার মনে হচ্ছে যে এইটা ফিউচার আছে। তো সেটা পরে আমি দেখি যে হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে অনেক অনেক টাইম গ্রো করেছে কোম্পানি। এবং আহ, এই টাইপের আর কি, মানে যেমন এখন ইলেকট্রিক ভেহিকেলের দিকে শিফট হচ্ছে মার্কেট, বা বায়োডিজেলের দিকে শিফট হচ্ছে, বা গ্রিন হাইড্রোজেনের দিকে শিফট হচ্ছে, এই তিনটে দিকেই যাচ্ছে। হুম, হুম, হুম। তো এখন যেমন গ্রিন, এবার আমাকে দেখতে হবে যে গ্রিন হাইড্রোজেনের জন্য কোন কোম্পানি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, বা কোন কোম্পানি তাতে ঢুকছে ওই জিনিসে। তো আমাকে সেটা ভাবতে হবে, মেবি হয়তো আহ, যে কোম্পানিটা তাতে ম্যাক্সিমাম ইনভেস্ট করছে বা তার পার্সেন্টেজ ওইখানে বাড়াচ্ছে, তো আমি সেদিকে যাওয়াটা প্রেফার করব।
আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে টেকনোলজি রিলেটেড যে স্টক গুলো, অনেক সময় সেইখানে আবার কি হয় যে প্রচন্ড পরিমাণে চেঞ্জ আসে। তো হঠাৎ করে চেঞ্জ আসার ফলে হয়তো টেকনোলজিটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আজকে হয়তো মনে করো ডিশ টিভি একটা শেয়ার আছে, তো ডিশ টিভি আজকে আছে, কালকে অবসোলেট হয়ে যেতে পারে। এখন ফাইবার নেট চলে এসছে, তো তারপরে সবাই নেট দিয়েই টিভি চালাচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো এইরকমই চলবে। আজকে আমরা যদি ইউএসএ তে দেখি, তো ওখানে ডিশ টিভি বা এই টাইপের অ্যান্টেনা দিয়ে টিভি চলে না, ওখানে ইন্টারনেট দিয়ে টিভি চলে বিদেশি দেশে, অন্যান্য কান্ট্রিতে, ফরেন কান্ট্রিতে। তো ভবিষ্যতে ইন্ডিয়াতেও হয়তো তাই হবে। তো আমরা যদি ইউরোপ, আমেরিকা এসব দিকে তাকাই, তাহলে অনেকটা ইন্ডিকেশন আমরা পেয়ে যাব যে ওইদিকে কি চলছে এবং ভবিষ্যতে ইন্ডিয়াতে কি হতে চলেছে। মানে মানে কারণ তারা হচ্ছে আমাদের যে থেকে আমাকে বেল কার্ভও জানতে হবে, আমাকে এস কার্ভও জানতে হবে, টেকনোলজি এস কার্ভ, এবং সেই সাথে আমাকে এটাও দেখতে হবে যে আশেপাশে জিও পলিটিক্স কি হচ্ছে, এবং Yes, এভরিথিং হচ্ছে, দ্যাট ইজ কি চেঞ্জ। হ্যাপনিং অ্যারাউন্ড মি, ইট ইজ হোয়াট উইল বি ইম্প্যাক্টিং অন মাই মার্কেট। যেমন আজকে এই যে জিও পলিটিক্স এর কথায়, আমাদের দেশে যে সেমিকন্ডাক্টরের কোভিড এর সময় যে এত শর্টেজ হয়েছিল, তো সেমিকন্ডাক্টর কিছু বাইরের দেশ থেকেই আসে আমাদের এখানে। তো সেমিকন্ডাক্টরের জন্য গাড়ির ইন্ডাস্ট্রি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশে। আজকে আমাদের দেশে অনেক কোম্পানি এগিয়ে এসেছে যারা সেমিকন্ডাক্টরের জন্য ইনভেস্ট করছে। তো এবার এই সেমিকন্ডাক্টরের একটা পজিটিভ দিক আছে, আবার একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে যে আহ, ভবিষ্যৎ তো সেমিকন্ডাক্টর আমাদের দেশে যে বানাবে তার জন্য হিউজ গ্রোথ অপরচুনিটি, কারণ ফরেনের সাথে বারবার রিলেশন আর এইসবগুলো ইম্প্যাক্ট হয়, তো সবাই নিজের দেশের উপর ডিপেন্ড করতে চাইবে সব কোম্পানি। এবং এটা সেমিকন্ডাক্টর এখন টিভিতেও লাগে, যে কোনো ইলেকট্রনিক্স জিনিসেও লাগে, গাড়িতেও লাগে, সবকিছুতেই লাগছে। তো ইউজ অনেক বেশি বেড়ে গেছে। এবার হচ্ছে সেমিকন্ডাক্টরের পজিটিভ দিক তো এইগুলো গেল, যে ফিউচার খুব ব্রাইট, দেখতে দেখে বুঝতেই পারছি। কিন্তু যদি কিছু কালকে অল্টারনেটিভ চলে আসে, যদি এর কোনো হতেই পারে। অল্টারনেটিভ, তো এই ব্যাপারগুলোতে খুব বেশি অ্যাওয়ার থাকতে হবে আর কি। এই বিষয়গুলো নিয়ে খুব বেশি অ্যাওয়ার না থাকলে, আমি চোখ বন্ধ করে একটা শেয়ার কিনে রেখে দিলাম, 30 বছর পরে কেউ দেখবে যে আলমারি খুলে ওইখানে ছিল কয়েক কোটি টাকা হয়ে গেছে। সেইটা হতেও পারে, নাও হতে পারে, মানে হবেই এমন কিছু নেই। ব্যাপক, খুবই ভালো লাগলো, মানে এই যে বেসিকগুলো আর কি। আচ্ছা, আজকে আমরা মোটামুটি এই অবধি রাখি। আমরা হয়তো তোমার আরেকদিন সময় যেদিনকে হবে সেদিনকে আরেকটু ডিটেলস, ধরো ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি কি হতে পারে, একদম ইন্ট্রেন্সিক কোনো একটা কোম্পানির এক্সাম্পল নিয়ে, তার সাথে যে আমরা আজকে যে বেসিক ফান্ডামেন্টালগুলো আলোচনা করলাম সেইগুলো হম কানেক্ট হম করে যদি একটা কোনো কেস স্টাডি টাইপের আমরা আলোচনা করি, আই থিঙ্ক দ্যাট উইল বি এগেন আ ভেরি গুড ইনসাইডার টু হ্যাঁ, হাউ ট্রেডিং হ্যাপেন্স। এর মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু ক্যালকুলেশন আছে। হ্যাঁ, তো সেই ক্যালকুলেশন গুলো যদি মানে বোর্ডের মধ্যে দেখানো না যায়, তাহলে সেটা সঠিকভাবে বোঝা যাবে না। বোঝা মুশকিল আর আহ, কি। সেটার ইম্প্যাক্ট কি হয়। হ্যাঁ, সেটা একটা সেটা করতেই পারি আমরা, ধরো কোনো একটা প্রেজেন্টেশন ফাইল হোক বা ছোট একটা তোমার কাছে যদি ফাইল থাকে সেটা শেয়ার করে ডিসকাশন আমরা করতেই পারি আর কি। ঠিক আছে শিবরাম দা, তাহলে আজকে এখানে আমরা রাখি, এখানেই শেষ করি আজকের এপিসোডটা। তোমার সময়ের জন্যে অসংখ্য ধন্যবাদ, এবং আশা অনেক করি ধন্যবাদ। আশা করি আবার খুব তাড়াতাড়ি আরেকটা এরকম ওয়েবিনার বা পডকাস্টের মতন করে আমরা একটা করতে পারবো। আর কলকাতায় তুমি আসলে তো আরো ভালো করে মানে ইন পার্সন উই ক্যান হ্যাভ আ ডিসকাশন, অ্যান্ড সেটা আমরা ছড়িয়েও দিতে পারবো আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে মন তাহলে এখানেই রাখি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ।